আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অনেক ভালো আছো তোমরা এবং অনেক বেশি বেশি লেখাপড়া করতেছো। আমার কোনো শিক্ষার্থীর পরীক্ষা খারাপ হবে সেটা আমি বিশ্বাস করি না। যারা আমার একবারে শুরু থেকে ভিডিও দেখতেছো, বাংলা প্রথম পত্র সম্পর্কে আমি যে কয়টা সাজেশন এখন পর্যন্ত প্রদান করেছি, যারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে ফলো করেছো, তাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। তারা কখনোই এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না। ইতিমধ্যে পার্ট 1 থেকে 3 পর্যন্ত আমি প্রদান করে দিয়েছি, অর্থাৎ 365টি এমসিকিউ আমি আগে দিয়ে দিয়েছি পার্ট 1, 2, 3। এখনও যদি দেখে না থাকো, আমি একেবারে ডেসক্রিপশনের শুরুতে বা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম, তুমি অবশ্যই সেটা দেখে নেবে। সেম এই ভিডিওটি আমি আমার ফেসবুক পেজেও আপলোড করব। সেখানে কিন্তু আমি সৃজনশীলের পিডিএফটা তোমাদের সবাইকে দিয়ে দিয়েছি, যেটা আমি কথা দিয়েছিলাম বলে সৃজনশীল পিডিএফটা আমি তোমাদের দিব। 24টি সৃজনশীল প্রশ্ন পড়তে বলেছি তোমাদের গদ্য আর পদ্য থেকে। তো সেই সৃজনশীল ফাইলটা, নাটক এবং উপন্যাস থেকে আমি সৃজনশীল প্রশ্ন দিয়েছি, সেই ফাইলটা আমি পিডিএফ আকারে আমার এফবি পেজে দিয়ে রেখেছি। ইতিমধ্যে আমার একবার প্রথম পর্বে একটা এমসিকিউ অ্যান্সারটা ভুল ছিল। এরকম অনেকেই যারা আমাকে মূলত ভালো মতো করে কমেন্টস করেছো, বলে এই কোশ্চেনটা স্যার আরেকবার চেক করে দেখেন, আমি সেটা অবশ্যই চেক করে দেখেছি। অনেক পণ্ডিত মশাই আছেন, তারা উল্টাপাল্টা কিছু কমেন্টস করেন। যা হোক, নাথিং টু সে। অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি? সেটা ছিল মৃত্যু হবে। আনফর্চুনেটলি সেটা গাইডে যে উত্তর দেওয়া ছিল বা টেস্টের উত্তর এখানে ভুল ছিল বলেই হয়তো এটা ভুল হয়ে গিয়েছে। আমি সেখানে দিয়েছিলাম চাকরি থেকে অবসর, আসলে হবে মৃত্যু, মানে গ নাম্বার। এখন আমরা দেখব লাল সালু সৈয়দ ওয়ালিউল্লাহ। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ভালো হবে আশা করি, এবং লেখাগুলো অনেক বড় বড় দেখতে পাবে এবং অনেক ক্লিয়ার দেখতে পারবে আগের ভিডিওগুলোর তুলনায়। লাল সালু উপন্যাসের মজুদের মধ্যে কোনটি অনুপস্থিত ছিল? সেটা ছিল হচ্ছে দয়া মায়া। লাল সালু উপন্যাসের খালেক ব্যাপারের প্রথম পক্ষের স্ত্রীর নাম কী ছিল? সেটা ছিল হচ্ছে আমিনা। তাই তারা ভোটে ছোটে কেন? এটা হবে জীবিকার জন্য বা জীবিকার তাগিদে। মজিদ মতব্বরনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল? মানে মজিদের মতব্বরনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল? এইটা ছিল নাটকীয়। মতব্বরনগরে আগমনের পূর্বে মজিদ কোথায় ছিল? এটা ছিল গারো পাহাড়ে। তোরে না বলছে এখানে, তোরে না বুঝা কষ্ট দিছে হেদিন। কাকে কষ্ট দিয়েছে? যেহেতু এটা একটা গ্রাম্য ভাষায় বা আঞ্চলিক ভাষায় এখানে বলা হয়েছে হাসুনির মা। ধলা মেয়াকে আওয়ালপুরের পীরের কাছে পানি পড়া পাঠিয়েছেন কে? এটা হচ্ছে খালেক ব্যাপারী। এটা হবে খালেক ব্যাপারী। এরপর আমরা দেখবো হচ্ছে একটা উদ্দীপক নির্ভর কোশ্চেনগুলো ডিরেক্ট কমন পড়বে না, তবে এই টাইপের উদ্দীপকগুলো যে পরীক্ষায় থাকে এইটা সম্পর্কে ভালো একটা ধারণা তোমরা পাবে। করিমন বাতের ব্যথায় জর্জরিত। ছোটোবেলায় ছোট ছেলে কাদেরকে পাশের গ্রামের পীরের কাছে পাঠায় পানি পড়া আনতে। লোক বিশ্বাস পীরের পানি পড়ায় সর্বরোগের অবসান ঘটে। উদ্দীপকের করিমন লাল সালু উপন্যাসের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আমরা এটা আমিনা বিবির সাথে সাদৃশ্যপূর্ণ পেয়ে থাকি। উদ্দীপকে লাল সালু উপন্যাসের কোন দিকটি ফুটে উঠেছে? আমরা যে উদ্দীপকটা পড়লাম সেটা হবে কুসংস্কার, অন্ধবিশ্বাস, পীরভক্তি। হ্যাঁ, আমরা তিনটাই। এই টাইপের প্রশ্নগুলো আসলে কমন পড়ার প্রয়োজন নেই, আমরা এমনি অ্যান্সার করতে পারবো যাদের উপন্যাস সম্পর্কে একটু হলেও ধারণা আছে। যেখানে সাপ জাগে সেখানে বলছে আবার কমলতার ফুল ফোটে। লাল সালু উপন্যাসের এই বাক্যের সাপ কী অর্থে প্রকাশ করে? এটা হবে, আমরা দেখতে পাচ্ছি লালসা। লালসা। রহিমা ভাবে আমিনা বিবির হৃদয়ের সঙ্গে তার হৃদয়ের কোথাও যেন সমতা। এই সমতার কারণ তারা উভয়ই। এটা হচ্ছে ক্ষীর, সেমাই, পায়েস, ক্ষীর বা ফিরনি বলেছে, এখানে ক্ষীরের কথা বলবো। আমরা আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। উদ্দীপক নির্ভর প্রশ্নগুলো শুধুমাত্র তোমার মানে প্র্যাকটিসটাকে একটু গভীর করবে। নয়নপুর গ্রামবাসীর গণশিক্ষা দেওয়ার জন্য জামাল সকলকে একত্রিত করে। বুঝতেই পারছো কোন ক্যারেক্টারকে নিয়ে এটা বলা হচ্ছে। কিন্তু গ্রামের মোড়ল আবেদ আলী তার শোষণ অব্যাহত রাখার স্বার্থে তাকে বাধা দেয়। এভাবে গ্রামে গণশিক্ষার উদ্যোগ বন্ধ হয়ে যায়। এটা হবে উদ্দীপকের জামাল লাল সালু উপন্যাসের কোন চরিত্রকে ইঙ্গিত করে? আমরা বুঝতে পারতেছি এটা আসলে এক আক্কাসকে ইন্ডিকেট করে। এটা হবে আক্কাস। উদ্দীপকের মোড়ল এবং লাল সালু উপন্যাসের মজিদ চরিত্রের প্রতিফলিত হয়েছে আধিপত্যবাদ, মানে একে অপরকে আধিপত্য করার জন্য আধিপত্যবাদ। এরপর দেখবো আমরা চার একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছ। জাহিদ শহর থেকে উচ্চ শিক্ষিত হয়ে গ্রামে ফিরে আসে এবং গ্রামের মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা দেখে ব্যথিত হয়। সেম আগেরটাই,
আক্কাসকে নিয়েই কথা বলা হবে। সে গ্রামে শিক্ষার আলো জ্বালাতে একটি নৈশ বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়। অনুচ্ছেদে জাহিদের সাথে উপন্যাসের কোনো চরিত্রের সাদৃশ্যপূর্ণ, তাহলে এখানেও কিন্তু আক্কাসের কথা বলা হয়েছে। মানে শিক্ষা নিয়ে কোনো কথা বললে আক্কাসকে ইন্ডিকেট করা হবে, এটা বুঝে নিলেই তোমরা আশা করি মানে মূল উপন্যাসটা বুঝতে পারবে। অনুচ্ছেদে উল্লেখিত গ্রামবাসীর সীমাবদ্ধতার মধ্যে লাল সাল উপন্যাসের যে দিকটি প্রকাশ পায় সেটা হবে দরিদ্রতা, কুসংস্কারাচ্ছন্নতা, অজ্ঞতা। আমরা এক করে তিনটাই উত্তর হিসেবে নিতে পারি, কিন্তু এখানে উত্তর দেওয়া হয়েছে বোর্ড কোশ্চেন হিসেবে উত্তর হচ্ছে 2 এবং 3কে দেওয়া হয়েছে। এইটা আসলে এক্সাম হলে টিচার কোনটাকে আনসার হিসেবে কাউন্ট করবে বা বোর্ড কোনটাকে কাউন্ট করবে সেটা আসলে এই টাইপের কোশ্চেনগুলো আসলে ঝামেলায় ফেলে দেয়। মনে হয় 3টাই উত্তর হবে আপাত দৃষ্টিতে। জালালের 2 বইয়ের মধ্যে মিমি ছোট, বয়স অল্প হয় কারণে সংসার সম্পর্কে তার কোনো ধারণাই নেই। হেসে খেলে দিন কাটে তার, সুযোগ পেলেই সমবয়সী মেয়েদের সাথে গল্প গুজবে মেতে ওঠে। উদ্দীপকে মিমি লাল সাল উপন্যাসের কোন চরিত্রের অনুরূপ আমরা বুঝতে পারতেছি, এটা হচ্ছে জমিলা। আসলে জমিলাকে ইন্ডিকেট প্লাস এটা করা হয়েছে। মিমির সাথে, এখানে মিমির সাথে বুঝে নিও, মিমির সাথে উক্ত চরিত্রের সাদৃশ্য পাওয়া যায়, সেটা হবে বয়সে, মন মানসিকতায় বা মানসিকতায়, আর হচ্ছে বাল্যবিবাহে। আর 3টাকেই উত্তর হিসেবে কাউন্ট করা হয়েছে। সে যেন খাঁচায় ধরা পড়েছে, কে ধরা পড়েছে? আসলে এটা হবে জমিলা। সৈয়দ ওয়ালিউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? এটা হবে প্যারিস। করাচি, লন্ডন, জার্মানি, প্যারিস। মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? এটা হবে আনুগত্য। কলমা জানো মিয়া শব্দটি বা প্রশ্নটি মজিদ কাকে উদ্দেশ্য করে করেছিল? আমরা জানি এটা হবে দুদু মিয়াকে বলা হয়েছিল। কলমা জানো মিয়া মানে এখানে কালেমার কথা আসলে বলা হয়েছে। লাল সাল উপন্যাসে কে হাঁপানি রোগে আক্রান্ত? এটা হবে সলেমনের বাপ। এটা হবে সলেমনের বাপ। লাল সাল উপন্যাসে বলছে ভাং খাঁচা বা ভাং গাঁজা খাওয়া, বলছে রসকস শূন্য, এটা বলা হয়েছে। লাল সাল উপন্যাসে ভাং গাঁজা খাওয়া রসকস শূন্য আসলে হাড় গিলে চেহারা কার ছিল এটা? তাহলে ভাং গাঁজা খাওয়া রসকস শূন্য হাড় গিলে চেহারা, এটা কার ছিল? মানে একটু আঞ্চলিক কথা টান আছে তো এখানে, আমাদের পড়তেও মাঝে কষ্ট হয়ে যায়। কম্পাউন্ডারের বক্তা বলা হয়েছে, দুদু মিয়ার মজিদের, দুদু মিয়ার কম্পাউন্ডার বা ধলা মিয়ার। এখানে 4টা সময় দেখতে পাচ্ছ, আমাদের উত্তর হিসাবে নেওয়া হয়েছে কম্পাউন্ডারের। লাল সাল উপন্যাসে পরগাছা মুরব্বী আসলে কে? এটা হবে ধলা মিয়া। পরগাছা মুরব্বী হচ্ছে এখানে ধলা মিয়া। এখানে উত্তর নিয়ে কিছু কনফিউশন থাকতে পারে। মূল উপন্যাস বা এক কথায় হচ্ছে নাটকের সাথে তোমরা অবশ্যই সাদৃশ্য রেখে কমেন্টস করলে আমার জন্যও ভালো হয়। মাঝে মাঝে আমাকে তো কোনো না কোনো বইয়ের উপর নির্ভর করতে হয়। যা হোক, তোমার দাড়ি কই মিয়া উক্তিটি কাকে উদ্দেশ্য করে বলা? এটা হবে হচ্ছে আক্কাসকে। লাল সাল উপন্যাসে কোচবিদ্ধ হয়ে নিহত হয় কে? এটা হবে হচ্ছে সমীর উদ্দিন। সমীর উদ্দিন কিন্তু কোচবিদ্ধ হয়ে মারা যাচ্ছে। এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়। লাল সাল উপন্যাসে এই বাক্যে প্রকাশ পেয়েছে মজিদের। এটা হবে আর্থিক এবং সামাজিক প্রতিষ্ঠা। আর্থিক এবং সামাজিক প্রতিষ্ঠা। লাল সাল উপন্যাসে ঝড়ে এলে হই হই করার অভ্যাস কার? এটা হবে হাসুনির মার। তাহলে হাসুনির মার হচ্ছে হই হই করার অভ্যাস। ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছেন কে? আমরা কিন্তু একটু আগে দেখে আসি, এটা খালেক ব্যাপার, মানে কোশ্চেনটা রিপিট হয়েছে। আবার দেখো, লাল সাল কী ধরনের উপন্যাস? সমাজ সমস্যামূলক উপন্যাস। এটা হবে সমাজ সমস্যামূলক উপন্যাস। সজ্ঞানে না জানলেও তারা একটা পথ তাদের এক উদ্ধৃতাংশ দ্বারা বোঝানো হয়েছে। মজিদ খালেক ব্যাপারের উদ্দেশ্য, এটাকে বোঝানো হয়েছে। মানে সজ্ঞানে না জানলেও তারা একটা পথ তাদের এক। কথাটা মিথ্যা জেনেও প্রচণ্ড ক্রোধে জ্বলে ওঠে অন্তরটা। উক্তিতে কার অন্তর জ্বলে ওঠার কথা বোঝানো হয়েছে? এটা হবে তাহেরার বা তাহেরার বাবার। কি মিয়া তোমার দিলে কি ময়লা আছে উক্তিটি কার? আমরা বুঝতেই পারছি এটা কিন্তু মজিদের। লাল সাল উপন্যাসের বলছে অসতিপর বৃদ্ধকে, তাহলে এটা হবে হচ্ছে সলেমনের বাপ, এটা হচ্ছে বৃদ্ধ। রুঠা জমি কি? রুঠা জমি হচ্ছে নিষ্ফলা, যে জমিতে কোনো ফসল হয় না, উর্বর না, এটা মনে করলেও কিন্তু হয়। লাল সাল উপন্যাসে মাছের পিঠের মতো মাজার বলতে রূপক অর্থে বোঝানো হয়েছে মাজারের রহস্যময়তাকে বোঝানো হয়েছে। তাহলে মাছের পিঠের মতো মাজার, এটার রহস্যময়তা বোঝানোর জন্য হয়েছে। খোদার ওপর তোয়াক্কা রাখো, তোয়াক্কাল রাখো, এটি কার উক্তি? এই উক্তিটি হবে হচ্ছে মজিদ, মানে মূল ক্যারেক্টার মজিদের। পাথর আবার হঠাৎ নড়ে, এখানে পাথর আসলে কে? এটা হচ্ছে মজিদ। পাথর আবার হঠাৎ নড়ে, এখানে পাথর হচ্ছে মজিদ।
রহিমা মজিদের দ্বিতীয় বিয়েতে প্রতিবাদ করে না কেন? স্বামী ভক্তি, ধর্মনিষ্ঠা, সমাজের আনুগত্য। আসলে এখানে এক আর দুই, স্বামী ভক্তি এবং ধর্মনিষ্ঠা। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। উক্তিটির তাৎপর্য হলো নির্দ্বিধায় বিশ্বাস করা এবং অন্ধভাবে বিশ্বাস করা। আমরা এক আর তিনকে উত্তর হিসেবে নিব। কিন্তু দেশটা কেমন মরার দেশ, বলার কারণটা কি? এটা হবে শস্যহীন বলে। কোনো শস্য হয় না বলে শস্যহীন বলে। দুনিয়াটা বড় বিচিত্র জায়গা। সময় অসময়ের মিথ্যা কথা না বললে নয়। এ কথার মধ্যে মজিদ চরিত্রের যে দিকটি প্রকাশিত হয়েছে তা হলো অস্তিত্ব রক্ষার প্রয়াস, আত্মপক্ষ সমর্থনের চেষ্টা। দুটো প্রশ্ন দেওয়া হয়েছে উত্তর এখানে। আমরা আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। ধূর্ততুহীন সাধারণ মানুষের অশিক্ষা এবং ধর্মভীতিকে কাজে লাগিয়ে এলাকাবাসীদের নিয়ন্ত্রণ করে এবং তাবিজ বিক্রি এবং পানি পড়া দিয়ে অর্থ উপার্জন করে। তার স্ত্রী সহজ সরল শোভা, স্বামীর প্রতি বিশ্বাস, আস্থা এবং নির্ভরতায় অন্ধ। একবারে পুরো উপন্যাসের কাহিনী তো বলে দিচ্ছে এখানে। উপন্যাসের শোভা, লালসার উপন্যাসের কোন চরিত্রে প্রতিনিধিত্ব করে? এটা যে কেউ অ্যান্সার করতে পারে, রহিমা হবে, মানে যে কেউ এটা উত্তর করতে পারবে। উদ্দীপকের তুহিন এবং লালসা উপন্যাসের মজুদ উভয়ের অর্থ উপার্জনের কৌশল, প্রতারণা, প্রভাব বিস্তার, ব্যাকুলতা। আসলে এখানে উত্তর এক আর দুই, প্রভাব বিস্তার এবং হচ্ছে প্রতারণা করা। লালসাল উপন্যাসে রেলগাড়িকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? অজগর সাপের সাথে। ধান দিয়া কি হইব, মানুষের যান যদি না থাকে। কে সংলাপটা আসলে বলেছে? এটা হবে রহিমা। ধান দিয়ে কি করব? মরা মানুষের জিন্দা হয় কেমনে, উক্তিটি কার? এটা হবে মজিদের। মরা মানুষের জিন্দা হয় কেমনে? কি বড় ভয়ঙ্কর বস্তু, কি বড় ভয়ঙ্কর বস্তু। এটা হবে হচ্ছে মানুষের রসনা। মানুষের রসনা হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর বস্তু। সৈয়দ ওয়ালিউল্লাহর মতে ধর্মের ভিত্তিতে দুর্বল করে দিয়েছে সেটা হবে অন্ধবিশ্বাস, শঠতা এবং কুসংস্কার। তোমাদের বলেছিলাম বলে 399টি এমসিকিউ দিব। গত পর্বে তোমাদের আমি বলেছি টেস্ট পেপার বিশ্লেষণ করে প্রত্যেকটা গদ্য পদ্য নাটক উপন্যাসতে আমি কিছু এমসিকিউ নতুনভাবে আরও অ্যাড করেছি তোমাদের ভালোর জন্য, যেন তোমার এক্সাম হলে গিয়ে অবশ্যই সবার থেকে ভালো মতো পরীক্ষা দিয়ে বের হয়ে আসো। এই জন্য আমি কিছু এমসিকিউ এক্সট্রা দিয়েছি, 60টার মতো নতুন এমসিকিউ অ্যাড করেছি। লালসাল উপন্যাসের এখানে উপন্যাসের প্রতিপাদ্য বিষয় এটা হবে হচ্ছে দেখতে পাচ্ছ কুসংস্কারচ্ছন্নতা আর হচ্ছে মাজার কেন্দ্রিক ধর্ম ব্যবসা। আমরা চলে আসলাম, দেখো আবার ডাবল আসছে এখানে। আমরা সিরাজউদ্দৌলা নাটকে চলে আসলাম এখন। সিরাজউদ্দৌলা নাটকে অঙ্ক সংখ্যা কত? এটা হবে 4। ফরাসি অধিকৃত বলতে কি বোঝানো হয়েছে? এটা বোঝানো হয়েছে আধিপত্য বিস্তার করেছে। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। উমিচাঁদের এ উক্তিতে প্রকাশ পেয়েছে বিদ্রুপ। ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণের প্রাক্কালে ইংরেজ বাহিনী সাদা নিশান উড়ায় কেন? এটা হচ্ছে সন্ধি স্থাপনের জন্য। আমরা সাদা নিশান উড়িয়ে দিয়েছি বাক্যটির মধ্য দিয়ে কোন মনোভাব প্রকাশ পেয়েছে? এটা হবে সন্ধি করতে চায়, মিত্র করতে চায় একভাবেই। সিরাজউদ্দৌলা নাটকের নবাব কোথায় গিয়ে বোনদের বিচার করবেন? কোথায় গিয়ে? এটা হচ্ছে মুর্শিদাবাদ গিয়ে বিচার করবেন। তাহলে নাটকের বলছে শওকত জঙ্গের প্রকৃতি অকর্মণ্য, ক্ষমতা নির্লিপ্ত, মাদকাসক্ত ধরতে পারো। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে, দেখো আমরা উত্তর হিসেবে নিয়েছি হচ্ছে অকর্মণ্য এবং মাদকাসক্ত। এটা কে নিজেকে দৌলতের পূজারী বলে পরিচয় দেন? এটা হবে হচ্ছে উমিচাঁদ। কিছু বানানো নির্দেশিত হবে কারণ খুব শেষ সময় এসেছে একবারে। গতকালও কিছু এমসিকিউ তোমাদের জন্য লিখেছি, এই জন্য কারেকশন করার টাইম খুব একটা ছিল না, যেহেতু তোমরা সকালে ভিডিওটি পেয়ে যাচ্ছ। উমিচাঁদ এ যুগের সেরা বিশ্বাসঘাতক। সিরাজউদ্দৌলা নাটকের এ উক্তিটি কার? এটা হবে ক্লাইভের। তুমিও কম সাপেনি নও। ঘসেটি বেগমের এই উক্তিতে প্রকাশ পেয়েছে হিংসা। আমার অদৃশ্য আর কল্যাণের মাঝখানে শুধু দেয়াল আর দেয়াল। এখানে মাঝখানে শুধু দেয়াল আর দেয়াল। এখানে দেয়াল দ্বারা বোঝানো হয়েছে আসলে বাধা, বিভক্তি, ষড়যন্ত্র। তিনটাকে উত্তর হিসেবে কাউন্ট করব। নবাব সিরাজ রাজধানীতে ফিরে এলেন কেন? নিজ প্রাণ বাঁচাতে। এটা বলা হয়েছে। নবাব সিরাজ রাজধানীতে ফিরে এলেন কেন? নিজ প্রাণ বাঁচাতে।
ওর কাছে সব কিছুই যেন জুয়া খেলা। সিরাজউদ্দৌলা নাটকে ওর বলতে কাকে বোঝানো হয়েছে, এই টাইপের কোশ্চেনগুলো বেশি আসে ক্লাইভকে। তাই কোথায় হত্যা করা হয়, মানে সিরাজউদ্দৌলাকে কোথায় হত্যা করা হয়, এটা হবে আমরা জানি কি জাফরগঞ্জের বলছে কয়েদখানায়। স্বার্থপর ক্লোডিয়াস রানীর সাথে হাত মিলিয়ে রাজা হ্যামলেটকে হত্যা করে। উক্ত বাক্যে রাজা হ্যামলেটের সঙ্গে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে, এটা হচ্ছে সিরাজউদ্দৌলার। উমিচাঁদ ঘসেটি বেগমকে কার স্বাক্ষরিত চিঠি দেয়, এইটা হবে হচ্ছে রজার ড্রেকের। তাহলে রজার ড্রেকের চিঠিগুলো দেওয়া হয়। সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলার উপস্থিতি আছে কয়টি দৃশ্যে, আমরা দেখতে পাচ্ছি 8টি দৃশ্যে উপস্থিতি আছে। যত বড় মুখ নয় তত বড় কথা, সিরাজউদ্দৌলা নাটকে সংলাপটি আসলে কার, এই সংলাপটি হবে ক্লেটনের। আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে, সিরাজের এই উক্তি কারণ তিনি প্রজা সাধারণের নিরাপত্তা বিধান করতে পারেননি। সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো, উক্তিটি কার, মীর জাফর। দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়েও বড়, কার কাছে, এটা হচ্ছে উমিচাঁদ। সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক সংখ্যা কত, এটা হচ্ছে 4, রিপিট হয়ে গেল। আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই, উক্তিটি কে কাকে করেছে, এই উক্তিটি করেছে উমিচাঁদ হলওলকে। 1757 সালের কোন তারিখে পলাশী যুদ্ধ সংগঠিত হয়, এটা হবে 23শে জুন। পলাশী যুদ্ধে সিরাজের পতনের জন্য তার নিজের যে চারিত্রিক বৈশিষ্ট্য অনেকখানি দায়ী, তা হলো অদূরদর্শিতা। খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। হঠাৎ ঘুষ খেয়ে ঘুষ কথাটির অর্থই বদলে গেছে আপনার কাছে, উক্তিটি কার, উক্তিটি হচ্ছে মার্টিন। সিরাজউদ্দৌলা নাটকে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটির স্থান কোনটি, এটা হবে ফোর্ট উইলিয়াম দুর্গ। নবাব সিরাজউদ্দৌলা কাকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করেন, সেটা হবে মানিক চাঁদকে। ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি কেমন, উক্তিটি কার, যদি এটা ব্যঙ্গরে বলা হয়েছে এটা হচ্ছে সিরাজের। আজ নবাবকে ডোবাচ্ছেন, কাল আমাদের পথে বসাবেন না, তা কি বিশ্বাস করা যায়। ক্লাইভের এ উক্তিতে প্রকাশ পেয়েছে মীর জাফর ও তার সঙ্গীদের প্রতি আস্থাহীনতা, এই তো প্রতিশোধ। 10 মিনিটের 10টি হাত ভর্তি করতে হিমশিম খেয়ে যাচ্ছে ইংরেজ, ডাচ আর ফরাসিরা। এ কথার মধ্যে কোন তথ্য রয়েছে, নবাবের বলছে পরিষদবর্গের লোভ। সিকান্দার আবু জাফর কোন পত্রিকায় সম্পাদনা করেন, তিনি সম্পাদনা করেন মাসিক সমকাল। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা উমিচাঁদের এই উক্তিতে প্রকাশ পেয়েছে। এটা আমরা আগেও দেখে আসছি, বিদ্রুপ মানে রিপিট হলো। তোমার অপরাধের জন্য নবাবের দণ্ডাজ্ঞা শোনাতে এসেছে, কোন নবাবের, এটা মীর জাফরের। সিরাজের পতন কে না চায়, সংলাপটি কার, এটা হবে ঘসেটি বেগমের। আমি চিরকালই ইংরেজদের বন্ধু, উক্তিটি কার, এটা হচ্ছে উমিচাঁদের। এরপর দেখতে পাচ্ছি মিরন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যেসব অভিযোগ শুনিয়েছিল, বাংলার জনসাধারণ উৎপীড়ন, দরবারের পদস্থ আমির বলছে উমরাদের মর্যাদাহানি, মতিঝিলের জলসা চিরকালের মতো ভেঙে দেয়া, আসলে উত্তর 1 আর হচ্ছে 2। আমরা আরেকটা উদ্দীপক দেখতে পাচ্ছি, 71-এর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনী এ দেশীয় দোসরদের সহায়তায় আমাদের দেশে ব্যাপক নির্যাতন চালায়, অসংখ্য মানুষের বাড়িঘর পুড়িয়ে দেয়, মা বোনদের সম্মানহানি করে এবং ব্যাপক হত্যা মানে গণহত্যা চালায়। হানাদার বাহিনীর অত্যাচার সিরাজউদ্দৌলা নাটকের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ, এটা হচ্ছে কুঠির সাহেবদের নির্যাতন। এরূপ সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ সেটা হলো কুঠিয়াল ইংরেজ কর্তৃক নিরীহ প্রজাদের উপর অত্যাচার, লবণ বিক্রেতার বাড়িঘর জ্বালিয়ে দেয়া, নবাবের অর্থ আত্মসাৎ করা, উত্তর হচ্ছে 1 আর হচ্ছে 2। ইংরেজদের হয়ে যুদ্ধ করেছে কোম্পানির টাকার জন্য, তা বলে বাঙালি কাপুরুষ নয়, ওয়ালি খানের এই উক্তিতে কী প্রকাশ পেয়েছে, এটা হচ্ছে জাতীয়তাবোধ। সিরাজউদ্দৌলা নাটকে কয়টি দৃশ্য আছে, দেখো দৃশ্য হবে এখানে 12টি, এখানে 12টি দৃশ্যের কথা বলা হয়েছে। দেশের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ তুচ্ছ করে আমরা নবাবের আজ্ঞাবহ হয়েই থাকব, কথাটি কে কাকে বলেছে, এই কথাটা বলেছে মীর জাফর সিরাজকে।
তাহলে মীর জাফর সিরাজকে বলেছে। এখানেই বিশ্বাসঘাতকতা আস্তে আস্তে তৈরি হয়। সিরাজউদ্দৌলা নাটকের ফরাসিদের অধিকৃত একমাত্র দুর্গের নাম কী ছিল? চন্দননগর। এটা ছিল চন্দননগর। আমার এমন কিছু করলাম, মানে আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে, উক্তিটি কার? আমরা হবে, এই উত্তর হচ্ছে ক্লাইভের। সিরাজউদ্দৌলা পরাজয়ের কারণ তার অদূরদর্শিতা, এটা একবার সত্য। অদূরদর্শিতা অবশ্যই, আপনজনদের বিশ্বাসঘাতকতা এবং ভাগ্যের বিপর্যয়। আলহামদুলিল্লাহ, এই 460টি এমসিকিউ তোমাকে সবার থেকে এগিয়ে রাখবে আমি বিশ্বাস করি। 460টি এমসিকিউ কীভাবে তৈরি করেছি, মূল বইয়ের কোন এমসিকিউগুলো নেওয়া হয়েছে, বোর্ড কোশ্চেন, টেস্ট পেপার, তো আশা করি যারা এইটা খুব ভালো মতো 4টা পার্ট ভালো মতো দেখলে তারা কিছুটা রিয়েলাইজ করতে পারবে। আমরা এখন টেস্ট পেপারে চলে যাব। টেস্ট পেপারে তুমি এই 4টা কলেজের প্রশ্ন অবশ্যই পড়ে যাবে। আইডাল স্কুল অ্যান্ড কলেজ যদি তোমার কাছে থেকে থাকে খুবই ভালো, নটরডেম কলেজ, হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ এবং হচ্ছে ঢাকা কলেজের, এই 4টা কলেজের কোশ্চেন অবশ্যই তোমরা সলভ করে যাবে পরীক্ষার হলে। তাহলে তো তোমার পরীক্ষা বা তোমার প্রিপারেশনটা আরও বেশি ভালো হবে। সবার আগামীকালের পরীক্ষা অনেক ভালো হোক সেই শুভকামনায় শুভেচ্ছা নিলাম।